কোনো এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার বাড়ির পাশেই ছিল তার ছোট্ট একটা জমি। সেই জমিতে চাষ করেই কোনো রকমে তার সংসার চলত। একদিন তিনি বাজারে গেলেন কিছু বীজ আনতে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল দুটি সুন্দর কলসির উপর। তিনি তখন সিদ্ধান্ত নিলেন সেই কলসি দুটোকেই সে কিনে নিয়ে যাবেন। ভালোই হলো, এই দুটি কলসি দিয়ে আমি নদী থেকে পানি ভরে নিয়ে এসে জমিতে পানি দিতে পারবো। এতে করে সারাদিন আমার কোনো কষ্ট হবে না। সে ওই দুটো কলসি নিয়ে নদীতে গেলেন পানি ভরার জন্য। সে পানি ভরে যখন নিয়ে আসছিল, তখন একটা ফুটো কলসি থেকে পানি গড়িয়ে পড়তে থাকলো, কিন্তু কৃষক সেটা খেয়াল করতে পারেননি। তারপর সে বাসায় এসে দেখতে পারল একটা কলসিতে সম্পূর্ণ পানি রয়েছে, কিন্তু আরেকটা কলসিতে অর্ধেক পানি রয়েছে। তখন কৃষক বুঝতে পারল তার একটা কলসি ফুটো হয়ে গেছে। তখন কৃষকের মাথায় একটা বুদ্ধি আসলো। পরদিন সে ওই দুটো কলসিকে নিয়ে নদীতে গেলেন। নদী থেকে দুটো কলসিকেই ভর্তি করে পথ দিয়ে নিয়ে আসতে থাকলো। আমার খুব খারাপ লাগছে, কৃষক এত পরিশ্রম করে পানি এনে জমিতে দেয়, কিন্তু আমি ফুটো হওয়ার কারণে অর্ধেকের বেশি পানি রাস্তা দিয়ে পড়ে যায়। আমার জন্য ওর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি আর চাই না আমার জন্য ওর পরিশ্রম বৃথা যাক। আমি আজই তাকে বলবো আমাকে বাসায় রাখতে আর অন্য একটা কলসি নিয়ে যেতে। আরে হ্যাঁ, তুমি তো ফুটো হয়ে গেছো, তোমার জন্য কৃষকের পরিশ্রম আসলেই বৃথা যাচ্ছে। আমি কখনো তোমার মতো এত বড় অপদার্থ এবং ফেলনার কলসি কখনো দেখিনি। একটু পরেই কৃষক কলসি দুটির কাছে আসলো। মালিক, আমাকে দয়া করে বাসায় রেখে যান। আমার ফুটো হওয়ার কারণে আপনার বেশিরভাগ পানি রাস্তাতেই পড়ে যাচ্ছে। এতে করে আপনার পরিশ্রমগুলো বৃথা যাচ্ছে। আপনি দয়া করে আমাকে বাসায় রেখে দিন এবং অন্য একটি কলসি নিয়ে পানি ভরে নিন। তুমি কি জানো তোমার এই ফুটো হওয়ার কারণে তুমি কত উপকার করছো? আমি উপকার করছি, কিন্তু সেটা কিভাবে? হ্যাঁ, তুমি অনেক উপকার করছো। আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। তাই সেই নদীর রাস্তায় আমি কিছু ফুলের চারা বুনে রাখি। যখন তোমার ফুটো জায়গা দিয়ে পানিগুলো সেই ফুলের উপর পড়ছিল, তখন সেখানকার মাটিও উর্বর হচ্ছিল এবং সাথে সাথে ফুলগুলিও বাড়ছিল, এবং এতে করে আমার অনেক লাভ হচ্ছে। তোমার লাভ হচ্ছে, কিন্তু কিভাবে? আমি ওই তাজা ফুলগুলো এখন বাজারেও বিক্রি করি। এতে করে আমার কিছু বাড়তি টাকাও আসছে। আমি ওই টাকা দিয়ে আমার জমিতে অনেক ভালো বীজ এবং অনেক বেশি গাছ লাগাতে পারছি। এতে করে আমার অনেক টাকা উপার্জন হচ্ছে। এখন বুঝলে, তুমি কখনো নিজেকে আর ছোট মনে করবে না। মা, ও মা, আমাকে একটু একটু পানি দাও না মা। গলাটা গলাটা শুকিয়ে গেছে মা। ও মা, কোথায় গেলে মা? নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না, ভালো মন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছিল, নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। জলদি জলদি কাপড়গুলো কেচে নি, নীলা বাড়িতে একা আছে, ওর বাবার তো কোনো খবরই নেই। আরে, তুমি পুকুরে কাপড় কাচ্ছো? নীলাকে কার কাছে রেখে এসেছো? কার কাছে আবার, একাই রেখে এসেছি। তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না? আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে। আরে আমি তো মাত্রই এলাম,
মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে, এক্ষুনি হয়ে যাবে। জানো না মেয়েটা আমার কত অসুস্থ, একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে। এইসব আজে বাজে কথা বলছো, ওর কিছু হবে না। আজে বাজে না গো বউ, আজে বাজে না। দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তা না বকে তুমি বাড়ি গেলেই তো পারো, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, পেটে খিদে, চারটা খেতে দাও ফিরে। মা, মা, তুমি কোথায় গেলে? একটু পানি দাও না মা। আর আর যে পারছি না। নীলা মামা, কি হয়েছে তোর? কি চাচ্ছিস মা? বাবা, একটু পানি দাও আমাকে। দাঁড়া মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে মা, পানিটা খেয়ে নে। এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে। বাবা, একটু আগে খুব খারাপ লাগছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। মা, কটা ভাত খাবি? না বাবা, ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আমাকে একটু শুইয়ে দাও না বাবা। মারে, সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা? একটু হাঁটবি, সবার সাথে কথা বলবি, দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা। না বাবা, আমার গায়ে একটুও বল নেই, আমি আর বসতে পারছি না, হাঁটতে তো পারবোই না। আমি আমি একটু ঘুমাবো। আচ্ছা মা, তুই ঘুমা। ওই দেখো, নীলা দিব্যি ঘুমাচ্ছে, আর তুমি কিনা আমাকে কত কিছু বললে। ঘুমাচ্ছে তাই না? এসে দেখি মেয়েটা আমার পানির জন্য ছটফট করছে, নিজে নিয়ে খাবে। আল্লাহ তাআলা তো সেই অবস্থাও রাখেনি, কি কষ্টটাই না পাচ্ছিল। উমা, তাই নাকি? আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে, কি মেয়ে আমার, কি অবস্থা হয়ে গেল। আর আমি কখনো ওকে একা রেখে যাব না, এই এই তোমাকে কথা দিলাম। হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার মেয়েটা। ওগো কেঁদো না, আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না, ওষুধ খাওয়াতে পারি না। মহান আল্লাহ তাআলার কি দোষ বলো? দোষ আমার কপালের গো বউ, দোষ আমার কপালে। আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে। বাদ দাও ওসব কথা, ওসব বলে আর কোনো লাভ হবে না। যাও, কটা মাছ পাও কিনা দেখো, বাড়িতে যে কিছু নেই। রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না। আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না। ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না, চেষ্টা তো করে যেতে হবে নাকি? আচ্ছা বউ, বলছো তখন একবার দেখি গিয়ে কি হয়। আচ্ছা যাও তাহলে। না, সে কখন থেকে জাল ফেলছি, একটা মাছও উঠছে না। আমার কপালের মতো আমার জালটাও খালি। এত কপাল মন্দ কেন আমার? নদী রে, আমার একটু সহায় হ। ইরে হারুন, একা একা কি বলছিস? হ্যাঁ, কি আর বলবো গো কমল ভাই, সেই কখন থেকে জালটা ফেলছি, জালে একটা মাছ উঠছে না। আমরা জেলে মানুষ, জালে মাছ না উঠলে সংসার চালাবো কি করে? অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কিনবো কি দিয়ে? হ্যাঁ রে হারুন, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে। এদিকে আমারও তেমন মাছ ওঠে না। ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস। এখন তো প্রায় সন্ধ্যা হব হব ভাব, এখন আর মাঝ নদীতে কি করে যাব? দেখি যদি পারি কাল সকালে যাব। আচ্ছা হারুন, আমি তাহলে আজ আসি রে। আচ্ছা। এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল। হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার ওপর অনেক রেগে গেল। আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? তুমি আসলে কেমন মানুষ বলো তো?
রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না? কি করব বলো, সেই কখন থেকে আমি জাল ফেলছি, কিন্তু জালে একটা মাছও বাঁধেনি। তাহলে আমি করবোটা কি? তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উতলে পড়ে। মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয়, ওষুধ আনতে হয়, সেটা কি বোঝো না তুমি? আমি তো আর অন্য কাজ করতে পারি না, তাহলে করবোটা কি আমি? কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মরো কি? আর কি করতে বলবো তোমাকে? আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না। কাল মাছ নদীতে মাছ ধরতে যাব। যদি কালো মাছ না পাই, তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো। কাল আমি ওই নদীতেই ডুবে মরবো। পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ নদীতে চলে গেল। মাঝ নদীতে গিয়ে হারুনের চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ, আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন, আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, এটা কিভাবে সম্ভব? মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো? আর এই গাছে এতগুলো বেগুন ঝুলছে কি করে? এখানে তো মাছও আছে। দেখি, আগে মাছগুলো ধরি। আরে বাহ, একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে। এই মাছই আমাদের হয়ে যাবে। আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যাই, যে বড় বেগুন, একটাতেই আমাদের হয়ে যাবে। এই যে বউ, এখানে মন খারাপ করে আছো কেন? এই দেখো কতগুলো মাছ এনেছি গো। ও মা, এত মাছ! হ্যাঁ গো বউ, আজ মাছ নদীতে গিয়েছিলাম গো। এই দেখো, সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি। ও মা, তাই তো। যাও বউ, রান্না বসাও। আজ মাছ আর বেগুন রান্না করো, খুব মজা করে খাওয়া যাবে। টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম। তুমি হাত মুখ ধুয়ে মেয়েটার পাশে বসে গল্প করো, আমি রান্নাটা সেরে নিই। মা, ও মা, কটা ভাত দেবে মা? আজ আজ আমার খুব খিদে পেয়েছে। কি বললি? কি বললি তুই মা? আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না? দাঁড়া দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি। খা মা, পেট ভরে খা। আয়েশা নীলাকে খাইয়ে দিল। বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো। এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না। আর খাবো না মা, পেটটা যে ভরে গেছে মা। আচ্ছা মা, এবার একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। ওগো, ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে, মেয়েটা কতদিন পরে ভাত খেলো। আজ আমার খুব খুশি লাগছে গো। মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো। পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা। নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। মা, ও মা, বাবা, কোথায় তোমরা? নীলামা, তুই একা একা বাইরে বেরিয়েছিস? ওগো, আমি কি সত্যি দেখছি? ওগো, এ যে অবাক কাণ্ড! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের নীলা হাঁটছে গো, আমাদের নীলা হাঁটছে। হ্যাঁ বাবা, আমি একটু হাঁটতে পারছি, এই দেখো না। কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না, তাহলে ও ঠিক হলো কি করে? ও, মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার। ওই বেগুনেই হয়তো কিছু আছে, যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে। ও, তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো। আরেকটা খেলেই হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো গো, আমি এক্ষুনি যাই। আমি এক্ষুনি মাছ নদীতে গিয়ে বেগুন আনবো। এরপর হারুন মাঝ নদীতে গিয়ে
আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয়। নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায়। সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো।